নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আজকেও প্রচুর ঘটনা সকাল থেকে রাত পর্যন্ত নানান রকম ঘটনা। আর সেই সমস্ত ঘটনাবলীর মধ্যে জড়িয়ে রয়েছে রাজনীতি। একদিকে যেমন শেখ শাহজাহান, যাকে 10 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি আইনজীবী মারফত নিজেকে পার্টি করতে চেয়ে, অর্থাৎ মামলার অংশীদার করতে চেয়ে সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে আর্জি পাঠালেন। একদিকে যেমন এই ঘটনা ঘটলো, তেমনি গতকাল আপনারা জানেন যে গতকাল একটি মেগা ইভেন্ট শুরু হয়ে গিয়েছে, এবং সেই মেগা ইভেন্টটি হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় এডিশন, সেকেন্ড এডিশন বলা যেতে পারে। আর সেই সেকেন্ড এডিশন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। আজ তিনি গতকাল মণিপুর থেকে শুরু করেছেন। 66 দিন ধরে টানা তিনি এই যাত্রা করবেন। মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত তিনি যাবেন, মুম্বাই পর্যন্ত তিনি যাবেন। তো এই যখন নানান রকম কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, সেই সময় হঠাৎ করে আমার একটা রূপকথার গল্প মনে পড়ে গেল। সেই রূপকথার গল্পটা দিয়ে শুরু করি একটু। সেটা হচ্ছে, কোনো এক দূর দেশে এক রাজা থাকতেন, তার এক বয়োবৃদ্ধ মন্ত্রী ছিলেন। অনেকেই রাজাকে বলেছেন যে এই মন্ত্রীর অনেক বয়স হয়েছে, দীর্ঘদিন ধরেই তো এই রাজ্যের তিনি মন্ত্রী হিসেবে, মহামন্ত্রী হিসেবে কাজ করছেন। তো এতদিন তো হলো, এবার ওকে ছুটি দিন, ওকে এবার একটু বিশ্রাম করতে দিন, অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ বোধ করছেন। তো মহারাজ কিন্তু কিছুতেই ওই তার যে বয়োবৃদ্ধ মন্ত্রী, সেই মন্ত্রীকে ছাড়তে চাইতেন না, কারণ তিনি সবসময় সুবুদ্ধি দিতেন। তো সেই সুবুদ্ধিটা কি? সুবুদ্ধিটার একটা উদাহরণ দিই। একবার এরকমটা হলো যে রাজ্যে বেশ কিছু সমস্যা টমস্যা হচ্ছে, এবং সেই সমস্যা টমস্যার জন্য মহারাজের যে পারিষদ বর্গ, সেই পারিষদ বর্গের এক একজন একে একে ছেড়ে যাচ্ছেন সেই রাজ্য। রাজ্য ছেড়ে তারা চলে যাচ্ছেন পাশের রাজ্যে। সেখানে নাকি সুখ সমৃদ্ধি অনেক বেশি, সেখানকার মহারাজ নাকি খুবই প্রজাপালক, খুবই ভালো মানুষ একজন, এবং তিনি তার সভাসদদের অর্থাৎ পারিষদ বর্গদের খুব সুখে স্বাচ্ছন্দ্যে রাখেন। আর সেই লোভে এক এক করে পারিষদরা চলে যাচ্ছেন, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, এরকম করতে করতে যখন প্রায় রাজসভা শূন্য, সেই সময় হঠাৎ করে টনক নড়ল মহারাজের। মহামন্ত্রী কিন্তু এতদিন ধরে তাকে বলেই যাচ্ছিলেন যে মহারাজ এই বিষয়টা একটু ভাবুন, এই বিষয়টা কিছু করুন, এই বিষয়টা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করুন। তো মহারাজ পাত্তাই দিচ্ছিলেন না। মহারাজ এই যখন প্রায় 10-12 জন সভাসদ বেরিয়ে গেলেন তার রাজসভা ছেড়ে পাশের রাজ্যে চলে গেলেন, তখন মহামন্ত্রীকে বললেন যে মহামন্ত্রী, কি করা যায়? কেন এরা এরকমভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে বারবার? তো মহামন্ত্রী বললেন যে মহারাজ, ওরা আপনাকে ছেড়ে যাচ্ছে নাকি আপনি ওদের ধরে রাখতে পারছেন না, সেইটা বোধহয় আমাদের একবার ভেবে দেখা দরকার। রূপকথার এই গল্পটার এই অংশটুকুই থাক, পরের অংশটা না হয় অন্য সময় বলা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সম্প্রতি একটি ঘটনায় এই গল্পটা বোধহয় বেশ খানিকটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে। কারণ একদিকে যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী, ঠিক সেই সময়, ঠিক সেই দিন, অর্থাৎ গতকাল 14ই জানুয়ারি, সেদিনই কংগ্রেসের এক বহু পুরাতন নেতা মুরলী দেওরার পুত্র মিলিন্দ দেওরা, তিনি দল ছাড়লেন। দল ছেড়ে কোথায় যাবেন এই নিয়ে জল্পনা যখন করছি আমরা, সেই সময় তিনি গিয়ে হাত ধরলেন শিবসেনার। শুধুমাত্র মিলিন্দ দেওরাই তো নন, এর আগেও বহু অনেকেই দল ছেড়েছেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যেদিন লোকসভা ভোটের আগে এত বড় একটি যাত্রা দ্বিতীয়বার করতে চলেছেন রাহুল গান্ধী, সেই দিনই মিলিন্দ দেওরার দল ছাড়া এবং শিবসেনায় গিয়ে যোগ দেওয়া, এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে আমাদের সামনে উঠে এলো। কংগ্রেস কি খানিকটা চিন্তিত এই ঘটনা প্রবাহের জন্য, অর্থাৎ এই মিলিন্দ দেওরার দল ছাড়ার জন্য? সেটা নিয়ে আজকে একটুখানি কথা বলবো অবশ্যই। কারণ এই মুহূর্তে লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গে শেয়ানে শেয়ানে টক্কর দিতে তৈরি হয়েছে বিরোধী জোট। বিজেপি জোটের সঙ্গে সেই বিরোধী জোটে টক্কর যেটি, সেই টক্করে মূল কাণ্ডারির ভূমিকা তো পালন করতে হবে কংগ্রেসকে। আর কংগ্রেসই যদি দিনে দিনে দুর্বল হয়ে পড়ে, তাহলে তো সমস্যা। আঞ্চলিক দলগুলো রয়েছে অবশ্যই, কিন্তু সেগুলো এক একটি রাজ্যে। কিন্তু গোটা ভারতে কংগ্রেসকে নেতৃত্বের স্থান নিতে হবে, এরকমটাই তো বারংবার শোনা গিয়েছে। তো সেক্ষেত্রে তাঁদের নেতারাই যদি দল ছাড়েন বারংবার, তাহলে তো সমস্যা। সত্যি কি সমস্যা? সত্যি কি অশনি সংকেত?
সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে যে অতিথিরা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে নেব, তারপর প্রশ্নে যাব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিজেপির মুখপাত্র অমলেন্দু দত্ত, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত আপনাকে। আমি চার প্যানেলিস্টকেই স্বাগত জানিয়ে শুরু করব। অবশ্যই কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু দেখে নেওয়া দরকার। একদম শুরুতেই দেখে নেব প্রশ্ন নম্বর 1। লোকসভা ভোটের আগে মিলিন্দ দেওরার কংগ্রেস ত্যাগ প্রভাব ফেলবে? প্রশ্ন 1, খুব সামান্য প্রশ্ন, সাধারণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রাহুল গান্ধী যেদিন ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা শুরু করলেন সেদিনই মিলিন্দের দলত্যাগ। প্রশ্নটা হচ্ছে, খারাপ বার্তা গেল দলের কাছে? এই দুটি প্রশ্ন নিয়ে আমরা শুরু করব। অবশ্যই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব থাকবে, তারপর ক্রস ডিসকাশন থাকবে। আর সেই আনইন্টারাপ্টেড পর্ব আমি শুরু করব অবশ্যই অরিন্দমকে দিয়ে। অরিন্দম গোস্বামী। শান্তনদা, তোমার গল্পের সূত্র ধরেই বলি যে তুমি বললে যে রাজা রাজার পার্ষদরা এক এক করে ছেড়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। দেখো, এই এই অভিযোগের তীর যদি আমাদের দিকে হয়, এই রূপকথা যদি আমাদের দিকে হয়, আমি তোমায় বলছি যে আমরা পার্ষদ মানে পেইড ওয়ার্কার যারা, তাদের থেকে অনেক বেশি কনসার্ন আমাদের যারা লোকজন রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে, যে সমস্ত মানুষদের রাজত্ব করা হচ্ছে এই গল্পে, তাদেরকে নিয়ে। সেই কারণেই এই পেড ওয়ার্কার, আমি কিন্তু কাউকে ছোট করে বলছি না, আমি মিলিন্দ দেওরাকে পেড ওয়ার্কার বলছি না, আমি এই গল্পের সূত্র ধরে বলছি। এটা একদম রূপক হিসেবে তুমি নিতে পারো যে এই পেড ওয়ার্কারদের থেকে অনেক বেশি কনসার্ন আমরা সেই রাজ্যবাসীদের নিয়ে। সেই কারণেই আমরা কখনোই এই ভারত জোড়ো যাত্রার যে সেকেন্ড এডিশন, তার সাথে মিলিন্দের চলে যাওয়া, অন্য দলে চলে যাওয়া, সেটাকে এক করতে চাই না, সেটাকে এক করে দেখছি না। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের ইস্যু, সেক্ষেত্রে মণিপুরের ইস্যু, এইগুলো আমাদের কাছে অনেক বেশি কনসার্ন থেকেছে। সেই কারণেই এই ন্যায় যাত্রা স্বমহিমায় চলবে এবং যতদিন ধরে, যত কিলোমিটার পর্যন্ত চলার কথা ছিল, স্বমহিমায় এটা চলবে। এতে কোনো মিলিন্দ বা কেউ তার যাওয়ার মাধ্যমে কোনো আঁচ পড়বে না। এবার তুমি যদি বলো ভোটের রাজনীতিতে এর কি প্রভাব, হ্যাঁ সত্যিই তো, একজনও যদি ছেড়ে চলে যায়, মিলিন্দ দেওরা অনেক বড় নেতা, আমিও যদি কংগ্রেস ছেড়ে চলে যাই, ঈশ্বর না করুন কোনোদিন, সেটাও কংগ্রেস দলের অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। কেননা একজন ভোটার, একজন মানুষের চলে যাওয়া তো কখনোই কোনো একটা রাজনৈতিক ইলেকটোরাল ক্ষেত্রে কখনোই সেটা একটা দলের জন্য শুভ হতে পারে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, দেখো, তুমি যেমনটা বললে তোমার গল্পেই, যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে আমি অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করছি। সেখানকার রাজা যিনি রয়েছেন, তিনি আমাদের, আমি জানি না মিলিন্দ দেওরাকে কি সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, সমস্যা যেটা, যে মিলিন্দ দেওরা একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছে, যেটা আমার তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, যে কংগ্রেসের সাথে আইডিওলজিক্যালি কি কোনোভাবে শিবসেনার বনিবনা হয়। যদি ধরে নেই শিবসেনার বনিবনা হয় না আইডিওলজিক্যালি, তাহলে যেই আইডিওলজির কথা বলে এতদিন মিলিন্দ দেওরা জাতীয় কংগ্রেসে ছিলেন, তার মধ্যে কি এমন পরিবর্তন হলো যে সে গিয়ে সেই শিবসেনার দলেই নাম লেখালো? এটা একটা কন্ট্রাডিক্টরি প্রশ্ন। এই প্রশ্নটা আমার থাকলো, বিশ্লেষকরা অবশ্যই উত্তর দেবেন। অবশ্যই আমি পরে আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পড়বে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কেউ বলছেন, মনে হয় এই সময় বলে দেওয়াই ভালো, কেউ বলছেন যে মিলিন্দ দেওরা কেন দল ছেড়েছেন তার কারণগুলো নিয়ে তো অনেকেই বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছেন। তো সেই বিশ্লেষণ থেকে এরকমটা উঠে আসছে যে প্রয়াত পিতার যে দক্ষিণ মুম্বাই লোকসভা কেন্দ্রে তিনি লড়েন, কেন্দ্র থেকে তিনি লড়েন, সেখানে গত 2টো লোকসভা ভোটেই ধরাশয়ী হয়েছেন শিবসেনার কাছে। মানে এখন শিবসেনা ইউবিটি, তাদের প্রার্থী অরবিন্দ সাবন্ত তার কাছে হেরেছেন। সুতরাং অরবিন্দ হচ্ছেন উদ্ধব শিবিরের নেতা। ফলে জোট সমীকরণ যদি মানতে হয়, তাহলে আসন্ন লোকসভা ভোটে ওই কেন্দ্র থেকে মিলিন্দ দেওরার টিকিট পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। সুতরাং সেই কারণেই একনাথ শিন্ডের হাত ধরা
এরকমটাও অনেকে বলছেন আর কি। যাই হোক, আমি এই প্রসঙ্গে অবশ্যই পরে আসবো ক্রস ডিসকাশন পর্বে। আমি আনইন্টারাপ্টেড পর্বে এবার নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। নীলাদ্রি, 2 মিনিট। শান্তম, মিলিন্দ দেওরা যে ঘটনাটি ঘটিয়েছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মধ্যপ্রদেশে মনে করি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একই ঘটনা ঘটিয়েছিলেন, আরো বেশ কিছু কংগ্রেস নেতা একই ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটিয়েছেন। মিলিন্দ দেওরার আরেকটি পরিচয় আছে শান্তম, তিনি কিন্তু রাহুল গান্ধী ক্যাম্পের একজন কংগ্রেস নেতা বলে পরিগণিত হতেন বেশ কিছুদিন আগে, এবং জ্যোতিরাদিত্যকেও রাহুল গান্ধীর কাছের মানুষ মনে করা হতো। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, কংগ্রেসে যারা রাহুল গান্ধীর কাছের মানুষ ছিলেন তারাই বিশেষ করে কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন। জ্যোতিরাদিত্য ভারতীয় জনতা পার্টিতে গেছেন, মিলিন্দ দেওরা শিবসেনায় গেছেন। এবার শিবসেনার মতাদর্শ আমার কংগ্রেসের বন্ধু প্রশ্ন করছিলেন, কংগ্রেস থেকে আলাদা কিনা, কিভাবে উনি গেলেন, মতাদর্শ কি করে পরিবর্তন হলো। এই প্রশ্নগুলো বোধহয় বর্তমান যুগে তোলা উচিত নয়, কারণ কংগ্রেস নিজেই শিবসেনার সাথে জোট করেছে, মানে শিবসেনার অন্য অংশের সাথে জোট করেছে মহারাষ্ট্রে। আর শিবসেনার 2 অংশের মতাদর্শে বিরাট ফারাক আছে বলে তারা অন্তত দাবি করে না। সবাই তো হিন্দুত্বেই বিশ্বাস করে, তাদের সাথে তো কংগ্রেস জোট করেছে, সুতরাং এটা নিয়ে বোধহয় প্রশ্ন করার কংগ্রেসের আর অধিকার নেই। অতীতের কংগ্রেস করতে পারত। কিন্তু যেটা মানুষের কাছে মেসেজটা যাচ্ছে শান্তম, যে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদী আবার ফেরত আসছেন প্রধানমন্ত্রী হিসেবে, এই মেসেজটা আরো স্পষ্টভাবে ভোটারদের কাছে মহারাষ্ট্রে চলে গেল। এই ফেরত আসছেন বলেই কংগ্রেসের একের পর এক নেতা যে নৌকো ডুবছে সেই নৌকো ছেড়ে যে নৌকোর উত্থান অব্যাহত থাকবে সেই নৌকোর দিকে যাচ্ছে। কারণ ক্ষমতার সাথে থাকতে অনেক রাজনৈতিক নেতাই পছন্দ করেন, সেটা ঠিক ভুলে কোনো প্রশ্ন নয়। ফাইনালি তাকে নির্বাচনে লড়তে হবে। সুতরাং এটাকে একটি বিশেষ দক্ষিণ মুম্বাই কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য তিনি গেছেন এটা বলা বোধহয় ঠিক নয়। তার কারণ হচ্ছে ওখানে তো শিবসেনার একজন প্রার্থী জিতেছেন, উনি যে আসনটা পাবেন তারই বা গ্যারেন্টি কি? এরমত তো হতে পারে যে অন্য কেউ পাবে, তো এই তিনি তো ওখানে হেরেছেন। তো সুতরাং এই গ্যারেন্টি বোধহয় নেই শান্তম। কিন্তু এর মধ্যে দিয়ে একটা জিনিসই খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, কংগ্রেসের বহু নেতাই মনে করছেন, বিশেষ করে রাম মন্দিরের উদ্বোধন কংগ্রেস না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, যে কংগ্রেসের ভরাডুবি আসন, কংগ্রেস কার্যত কংগ্রেস মুক্ত ভারতের দিকে আমরা এগিয়ে চলেছি, তাই সেই ডুবন্ত নৌকো থেকে তারা বেরিয়ে আসতে চাইছে। বেশ, আমি আসবো আবার ক্রস ডিসকাশন পর্বে। তবে উদ্ধব শিবিরে যিনি জোটে রয়েছেন আর কি, মানে INDIA-তে রয়েছেন, সেই শিবিরে যোগ দেননি কিন্তু মুরলী দেওরার পুত্র। অত্যন্ত ক্যালকুলেশন করে, এরকমটাই অনেকে মনে করছেন যে ক্যালকুলেশন করেই, যথেষ্ট অঙ্ক কষেই তিনি একনাথ শিন্ডের নৌকোয় উঠেছেন, এবং সেই কারণে যাতে দক্ষিণ মুম্বাইয়ের সিটটি তিনি পান। আমি জানি না, পরবর্তীতে ভবিষ্যৎ উত্তর দেবে যে ঠিক কী কারণে তিনি যোগ দেননি, মানে যোগ দিলেন একনাথ শিন্ডের গ্রুপে। কিন্তু আমরা এখন এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই ছবিটাতে কি খারাপ বার্তা যাচ্ছে দলের কাছে, কংগ্রেসের কাছে? তাতে কতটা তাদের বিরোধী যে রাজনৈতিক দলটি, এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা কি ভাবছেন সেটাও একটুখানি জানবার চেষ্টা করবো। অমলেন্দু, আপনার কাছে যাব, 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার শান্তমদা, আর সমস্ত দর্শক যারা হাই নিউজে আমাদের সাথে এখন যুক্ত, সবাইকেই নমস্কার, শুভ সন্ধ্যা। আপনার কোশ্চেনের উত্তর দিতে গিয়ে আমি দুটো কথাই বলবো, যে আজকে কংগ্রেস, যেটা নীলাদিদা বললেন, কংগ্রেস মুক্ত ভারত, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে আহ্বান দিয়েছিলেন যে ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করতে হবে, ওর রাস্তাটা উনাদের দলের লোকেরাই তৈরি করছে। আমাদের বিজেপির কার্যকর্তারা, আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে কংগ্রেস ইমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন কালো দিন কিভাবে দেখিয়েছে ভারতবর্ষে, সেগুলো আমরা বলি। আমাদের কার্যকর্তাদের পরিশ্রমের সাথে সাথে উনাদের দলেরই যারা আজকে মিলিন্দ দেওরাকে উনারা এত কিছু বলছেন, উনার পরিবার 55 বছরের বেশি কংগ্রেসের সাথে যুক্ত। তো যে পরিবার 55 বছরের বেশি কংগ্রেসের সাথে যুক্ত, আজকে অরিন্দম ভাই তখন হয়তো আমার মনে হচ্ছে যতদূর সম্ভব, মানে আমি তো নিজেই জন্মাইনি, অরিন্দম ভাইয়ের বয়সটা 55 কমই মনে হচ্ছে দেখে। তো আমাদের জন্মের আগে থেকে যে পরিবার কংগ্রেসের সাথে যুক্ত, সেই পরিবারের একজন বরিষ্ঠ নেতা, এমন তো নয় যে যিনি আজকে কংগ্রেস ত্যাগ করেছেন, যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে তিনি মানে কোনো বুথ লেভেলের নেতা, একজন বরিষ্ঠ নেতা, তিনি কংগ্রেস ত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত হওয়ার পথে আমরা এগিয়ে চলেছি। সেটা কংগ্রেসের যারা পুরনো দিনের কার্যকর্তা, পুরনো দিনের নেতা, তারাও বুঝতে পারছেন ভারত কংগ্রেস মুক্ত হবে। মোদীজি যে আহ্বান দিয়েছিলেন, আগামী 22 তারিখে, যেটা নীলাদ্রিদাও বললেন,
প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যরূপের মূর্তি যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই প্রাণ প্রতিষ্ঠার পরে গোটা ভারতবর্ষ রামময়, প্রভু শ্রীরামময় হবে। তো হিন্দু বিরোধী রামচন্দ্রকে তারা বলেছিল খাতায় কলমে, প্রভু শ্রীরামচন্দ্রকে নিয়ে কটাক্ষ করেছিল। যারা হিন্দু সনাতন তারা স্বাভাবিক ওইসব দলের সাথে থাকতে পারবে না, যেমন পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের সাথে অনেকেই থাকতে চাইছে না, সেরকম কংগ্রেসের সাথে জাতীয়ভাবে যারা আছেন তারা থাকতে চাইছে না। একটা কথাই বেসিসে বলবো, যেটা কংগ্রেস বা অন্যান্য দলেরা সবসময় বিজেপিকে দোষ দিত যে বিজেপি দল ভাঙায়, আজকে মিলিন্দ দেওরাকে দিয়ে সেটা প্রমাণ হয় যে বিজেপি ভাঙায়নি। অন্তত বিজেপি না ভাঙিয়েও কংগ্রেসের নেতারা কংগ্রেসে থাকতে পারছেন না, যে বিজেপি ভাঙায় বলে কংগ্রেস চলে যাচ্ছেন, যেটা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সময় এনারা অনেক কথা বলেছিলেন। হ্যাঁ, মোদিজিকে, অমিত শাহকে বিভিন্ন রকমের কটাক্ষ করেছিলেন। আজকে অন্তত প্রমাণ হচ্ছে কংগ্রেসে থাকতে না পারার জন্য কংগ্রেসের নেতারা কংগ্রেস পরিত্যাগ করছেন। বিজেপি কাউকে ভাঙায় না, বিজেপির ভাঙানোর দরকার পড়ে না, কেননা বিজেপি লক্ষ লক্ষ কোটি কোটি কার্যকর্তার দল। কার্যকর্তাকে বিজেপি নেতা বানায়, কারণ নেতা ভাঙায় না। বেশ, আমি আসবো আবার ক্রস ডিসকাশন পর্বে। না, নমস্কার এখনই বলবেন না, কারণ ক্রস ডিসকাশন পর্বে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমাকে একবার যেতে হবে আনইন্টারাপ্টেড পর্বের শেষ বক্তা জয়দেব ঘরের কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার, জয়দেব। ভারতবর্ষে রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল যুগ যুগ ধরে ক্ষমতায় আসার জন্য লড়াই করেছে। বিজেপি 70 বছর ধরে অপেক্ষা করেছে ক্ষমতার স্বাদ লেহন করবে বলে। 70 বছরে সবে 10 বছর হয়েছে ক্ষমতার স্বাদ পেয়েছে। তার আগে তারাও দীর্ঘ সংগ্রাম করেছে। যখন তারা শূন্য ছিল, শূন্য থেকে কি করে 300 পার করবে তার যে জার্নি যদি আমরা দেখি, কখনো রাম মন্দিরকে আঁকড়ে ধরেছে, কখনো বাবরি মসজিদ, কখনো কর সেবক, বিভিন্ন রকমের ছলা কলা কৌশল অবলম্বন করে আজকে ধীরে ধীরে একটা দল ক্ষমতার শীর্ষে উঠে এসছে। বিজেপি নামক দলটি আজকে সর্বব্যাপী, দেশব্যাপী, সর্বময় তারা আজকে রাজত্ব কায়েম করেছে। কংগ্রেস দল 70 বছর ধরে ভারতবর্ষে রাজত্ব করেছে। আজও তারা পথে পথে ঘুরছে। কিসের জন্য, কার জন্য? আজকে বিজেপি কি ক্ষমতার জন্য রাস্তায় নেমেছিল? বিজেপি কি ক্ষমতার লোভী হয়ে আজকে ভোটের জন্য 70 বছর ধরে লড়াই করেছে? না, তাদের আইডিওলজিটাকে প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের আইডিওলজিটাকে দেশের মানুষকে বিশ্বাস করানোর জন্য এবং দেশের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতাটাকে গড়ে তোলার জন্য দীর্ঘ 70 বছর সময় লেগেছে। বর্তমানের ভারতবর্ষের মানুষ মনে করেছে বিজেপির আইডিওলজি, বিজেপির গ্রহণযোগ্যতাটাকে তারা মেনে নিয়েছে। কংগ্রেসকে কোথাও তারা অপাংতেও মনে করেছে। কংগ্রেসের লড়াই শুরু হয়েছে। কংগ্রেস আজকে দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম তারা যাত্রা করছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা কার জন্য করছে? মানুষের জন্য করছে। কোন মানুষগুলোর জন্য করছে? আমরা যদি এবারের মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এই ভোটগুলো দেখি, এখানে সমস্ত প্রান্তিক মানুষরা কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে। দলিতরা কংগ্রেসকে ভোট দিয়েছে। কিছু উচ্চবর্ণ কংগ্রেসকে ভোট দেয়নি, ওবিসিরা কংগ্রেসকে ভোট দেয়নি। তো সেই রকম জায়গা থেকে যেখানে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যেখানে দলিত মানুষ কংগ্রেসকে চাইছে, নইলে কংগ্রেস বিজেপির থেকে 10 লক্ষ ভোট বেশি পায় কি করে? আসনের বিচারে, সংখ্যার বিচারে হেরে গেছে, ক্ষমতায় নেই, কিন্তু 10 লক্ষ ভোট মানে 10 লক্ষ ভারতবর্ষের বেশি জনগণ কিন্তু কংগ্রেসের নামে বোতামটা টিপেছে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষের কথা বলার জন্য কংগ্রেস লড়ছে। সেখানে এই মিলিন্দ দেওরা, ও সে চুনোপুটি, এদের কোনো গুরুত্ব নেই, কারণ কংগ্রেস আইডিওলজির দল, কংগ্রেস ব্যক্তি কেন্দ্রিক দল নয় এবং কংগ্রেসের একটা অতীত ইতিহাস আছে। কংগ্রেস আজকে রাস্তায় আছে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। কংগ্রেস আজকে রাস্তায় আছে জনগণের কথাটাকে, অন্যায়টাকে, মোদী সরকারের অপশাসনটাকে সামনে তুলে ধরার জন্য, যার জন্যই তারা 10 লাখ ভোট বেশি পায়। এবং সেই জন্য গরিব মানুষদের কথা, অপাংতেয়, বর্জিত, শোষিত, নিপীড়িত, অবহেলিত ভারতবাসীর জন্য রাহুল গান্ধী এই কনকনে শীতে পূর্ব থেকে ও পশ্চিম যাত্রা করছে, রাতের পর রাত বাসে থাকছে। কার জন্য? মানুষের জন্য। লাগবে 70 বছর, আরো 100 বছর লাগবে, কংগ্রেস আবার ফিরবে, বিজেপি উদ্ধত দেখাবে, আগামী দিনে কংগ্রেসের মতন হাল হবে। এটাই তো নিয়ম। জনগণ ঠিক করে দেবেন কে ফিরবেন কুর্সিতে, কে ফিরবেন মসনদে। আমরা কুর্সি, মসনদ এই শব্দগুলো এখনো ছাড়তে পারিনি, যদিও আমরা গণতন্ত্র, কিন্তু মুশকিল হচ্ছে যে ক্ষমতায় কারা ফিরবেন বা দায়িত্বে কারা ফিরবেন বললে বোধহয় গণতান্ত্রিক হতো বিষয়টা। তো দায়িত্বে কারা ফিরবেন সেটা, বা দায়িত্বে কারা আসবেন সেটা ঠিক করে দেবে ভারতের জনগণ। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে, হ্যাঁ, আঙুল তুলেছেন
অবশ্যই নীলাদ্রি, কিন্তু নীলাদ্রির কাছে যাব তার আগে আমি একটুখানি একটা বিষয় একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে যে কন্যাকুমারী থেকে কাশ্মীর যে যাত্রাটি ছিল, নিশ্চয়ই খেয়াল আছে, সেই ভারত জোড়ো যাত্রা চলেছিল 5 মাস ধরে, আর এবার 66 দিন। কিন্তু সেখানে পদযাত্রার পরিমাণটাকে একটু কমিয়ে আনা হয়েছে, যেহেতু নির্বাচন একেবারে সামনে চলে এসেছে, তার জন্য বাসেই অধিকাংশটা হবে, পদযাত্রা হবে কিছুটা সামান্য। কিন্তু ন্যায় যাত্রা কেন? রাহুল গান্ধী নিজেই জবাব দিয়েছেন যে ভারত সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক অন্যায়ের মধ্যে দিয়ে চলছে, সেই অন্যায়েরই নানা নিদর্শন ভারত জোড়ো ন্যায় যাত্রায় তুলে ধরা হবে। বাসের নাম মোহব্বত কি দুকান, কিন্তু সেই মোহব্বত কি দুকান কি শেষ পর্যন্ত ভোটে ছাপ ফেলতে পারবে, লোকসভা নির্বাচনে ছাপ ফেলতে পারবে? সেটা এই মুহূর্তে বড় প্রশ্ন। মিলিন্দ দেওরার দল ছেড়ে যাওয়ার থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বোধহয় কংগ্রেসের কাছে। আমি সেই জায়গাটা থেকে একটু নীলাদ্রির কাছে আসতে যাবো, খুব সামান্য সময় বাকি আছে বিরতিতে যাবার আগে। নীলাদ্রি। না, আমার জয়দেবদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য ছিল। আমার কোথাও যেন মনে হলো জয়দেবদা মানস চক্ষে মনের দিক থেকে 2050-এ পৌঁছে গেছেন এবং তখনও তিনি বিজেপিকে ক্ষমতায় দেখতে পাচ্ছেন। এই কারণে মনে হলো, কারণ বিজেপি দলটা তৈরি হয়েছিল 1980 সালে। জয়দেবদা বললেন ওরা 70 বছর ক্ষমতায় আছে, অর্থাৎ উনি 2050-এর কথা বলছেন। 70 বছর লড়াই করেছে, তো 2050-এও বিজেপি ক্ষমতায় থাকবে, জয়দেবদা কার্যতা স্বীকার করে দিলেন। আমি এইটুকুই শান্তম বলতে চাইছিলাম। দ্বিতীয়ত জয়দেবদা না, যে ইনফরমেশনটা দিলেন, বিজেপি নেতারা গাঁজা বিক্রি করছে আজকাল জানি, সেই গাঁজা টাঁজাটা কি আরো কোনো লোকের কাছে পৌঁছচ্ছে কিনা জানি না, কারণ আমি যা বলেছি পুরোপুরি না, আমার মুখে কথা বসানো হচ্ছে, আমি যা বলিনি সেই কথাগুলো আমার মুখে বসানো হচ্ছে। এটা লোকে গাঁজা টাঁজা খেয়ে করে, আমি এই কথাগুলো বলিনি, আপনি পুরোনোটা পুরো চালিয়ে আবার দেখতে পারেন। আমি পরিষ্কার বলেছি 70 বছর তারা অপেক্ষা করেছে, বিভিন্ন রূপে তারা অপেক্ষা করেছে, বিজেপির মধ্যেও ট্রান্সফরমেশন হয়েছে এবং তাদের ট্রানজিশন হয়েছে, কিন্তু ইডিওলজিক্যালি সাভারকারের পর থেকে যে দলটা ক্রমাগত ক্ষমতায় আসতে চেয়েছে, তারা 70 বছর ধরে কংগ্রেসের সঙ্গে লড়াই করেছে এবং কংগ্রেস ক্ষমতায় ছিল 70 বছর, বিজেপি 70 বছর পরে ক্ষমতার 70 বছর না, অটল বিহারী বাজপেয়ীর টার্মগুলো ভুলে গেলে চলবে না। সুতরাং সেই সময়টাতেও বিজেপিরই সরকার ছিল আর কি, এনডিএ সরকার ছিল। মোদী সরকার হলো সরকার, মোদী সরকারটাই শুধুমাত্র বিজেপি সরকার নয়। অটল বিহারী বাজপেয়ীজি যখন বিজেপি সরকারে অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি মানে না, শুধু সরকার মোদী সরকার। আমি আসবো অবশ্যই। ক্রস ডিসকাশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেই ক্রস ডিসকাশনে হাত তুলেছেন অমলেন্দু, আঙুল তুলেছেন নীলাদ্রি। আমি আসছি একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির ওপারে ফিরে আসবো অবশ্যই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে যাব, বিতর্কে ঢুকবো, কিন্তু তার আগে একটা বিষয় একটুখানি বলতে চাই আমাদের দর্শকদের এবং আমাদের প্যানেলিস্টদেরও। সেটা হচ্ছে এই যে 66 দিনের জন্য তার মধ্যে একটি দিন অতিবাহিত হয়ে গিয়েছে, রবিবার পেরিয়ে আমরা সোমবারে চলে এসেছি, এখনও 65 দিনের যাত্রা রাহুল গান্ধী এবং অন্যান্য নেতাদের। কংগ্রেস নেতারা অনেকগুলো রাজ্য কভার করবেন, অনেকগুলো রাজ্যের ওপর দিয়ে ঘুরবেন, কিন্তু বিষয়টা হচ্ছে ওঠার সময় যে বার্তা দিয়েছেন রাহুল গান্ধী, সেটার দিকে একটুখানি মন দিই। সেটা হচ্ছে তিনি মণিপুরের জনতার দিকে তাকিয়ে বললেন, আপনাদের সঙ্গে আগামীতে ভারতের যে দর্শন হবে সেই দর্শন রাখতে যাচ্ছি। এই দর্শন হিংসার নয়, বিদ্বেষের নয়, একজন শিল্পপতির একচ্ছত্র আধিপত্যের নয়, বরং সম্প্রীতি, সাম্য ও ভ্রাতৃত্বের দর্শন। আপনাদের সঙ্গে মিলে, আপনাদের কথা শুনে আমরা ভারতের সামনে তা রাখতে চলেছি। থৌবলের যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে যখন প্রথম এক গুচ্ছ জনতার সামনে এসে দাঁড়ালো বাস, অর্থাৎ মোহব্বত কি দুকান, তখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে রাহুল গান্ধী বললেন, আপনারা কেমন আছেন, সব কেমন চলছে। বাসে ওঠার আগে বলেছিলেন, এই যাত্রায় আমি বেশি কথা বলতে চাই না, আপনাদের যন্ত্রণা বুঝতে চাই, খেয়াল করে শুনবেন টার্মগুলো। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমি আপনাদের নিজের মন কি বাত বলতে চাই না, আমি আপনাদের মন কি বাত শুনতে চাই। কিন্তু সেই শোনাটাতে কি ততটা প্রভাব পড়বে ভোটে? আমরা তো সব কিছুকেই ভোটের মাপকাঠিতে মাপতে শুরু করেছি, মাপিও। ভোটে কি ততটা প্রভাব পড়বে? আরও একটা বিষয় একটুখানি মনে করবার চেষ্টা করতে বলবো। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টির দিকে একবার নজর রেখেছিলেন ঠিকই, খুব সত্যি কথা।
এই মিলিন্দ দেওরা, তারও আগে আরও 11 জন বড় নেতা গত 5 বছরে কংগ্রেস ছেড়েছেন, কংগ্রেস শিবির ছেড়েছেন, এবং মিলিন্দ দেওরা হচ্ছেন 12 নম্বর জন। আমি ওই 10-12 জন পারিষদের কথা বলেছিলাম না একদম শুরুতে, এই কারণেই বলেছিলাম। আমি একটুখানি মনে করিয়ে দিই সবাইকে একটু মনে করিয়ে দিই। 2019 অনিল অ্যান্টনি, এ কে অ্যান্টনির পুত্র, এ কে অ্যান্টনি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন, বিরক্ত হয়েছিলেন। তিনিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেসের বরিষ্ঠ নেতা। 2019-এ তিনি দল ছেড়েছিলেন। 2019-এই দল ছেড়েছিলেন আরও একজন, অল্পেশ ঠাকুর, তিনিও কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। জুলাই মাসে লোকসভা ভোট মিটে গিয়েছে, ঠিক সেই সময় অল্পেশ ঠাকুর দল ছেড়েছিলেন। 2020 জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথা বলেছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিষয়ে আর তেমন করে কিছু বলার দরকার নেই। গোয়ালিয়র রাজ পরিবারের এই নেতা সম্পর্কে, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। 2021-এ দল ছেড়েছেন অমরিন্দর সিং, ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের। ওই একই বছরে দল ছেড়েছেন একসময় রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তরুণ নেতা জিতেন্দ্র প্রসাদের ছেলে, তিনি দল ছাড়েন। তারও পর দল ছেড়েছেন 2022-এ আরপিএন সিং, তিনি বিজেপিতে যোগ দেন। দল ছেড়েছেন 2022-এ সুনীল জাখর, তিনিও পাঞ্জাবের একজন অত্যন্ত বরিষ্ঠ নেতা ছিলেন, তিনিও দল ছেড়ে দেন। এরপর দল ছাড়েন গোলাম নবী আজাদ, এবং দল ছাড়েন অশ্বিনী কুমার। এরপর দল ছাড়েন কপিল সিব্বল, দল ছাড়েন আরও অনেকে। এই এতগুলি দল ছাড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে নাকি? বারংবার হার্দিক প্যাটেলও দল ছেড়েছিলেন, অবশ্য তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপিতে কেউ কেউ যোগ দিয়েছেন অন্য দলে, কেউ নিজের দল গড়েছেন, নির্দল প্রার্থী হিসেবেও ভোটে দাঁড়িয়েছেন কেউ। এই ঘটনাগুলো বারংবার ঘটছে কেন, সেটা কি বেশ খানিকটা চিন্তার? আজকের প্রশ্ন নম্বর 3। 3 নম্বর প্রশ্ন আসছে দর্শকদের সামনে। 2019-এর পর থেকে 12 জন কংগ্রেস নেতা দল ছাড়লেন, অশনি সংকেত। 2019-এর পর থেকে, অর্থাৎ 5 বছরের মধ্যে 12 জন কংগ্রেসের হেভিওয়েট, মিডলওয়েট নেতা তারা দল ছাড়লেন। সেটা কি দলের পক্ষে অশনি সংকেত নয়? এইটা বরঞ্চ প্রশ্ন হওয়া দরকার ছিল আজকের 2024-এর নির্বাচনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। আমি ঠিক সেই জায়গাটা থেকে, রাহুল গান্ধী তো অত্যন্ত পজিটিভ কিছু মেসেজ পাঠাচ্ছেন দলের কাছে, তার অনুগামীদের কাছে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে, ভোটারদের কাছে, সাধারণ মানুষের কাছে। কিন্তু সেই বার্তা, সেই মেসেজ কি কোনো কাজে আসছে যখন আমরা দেখতে পাচ্ছি যে পরপর নেতারা দল ছেড়ে বিজেপিতে কিংবা অন্যান্য দলে যোগ দিচ্ছেন, চলে যাচ্ছেন? তাহলে কি কংগ্রেস আটকে রাখতে পারছে না, নাকি কংগ্রেসের ভেতরে কোনো গোলমাল তৈরি হচ্ছে? এই গোলমালটা নিয়েও বোধহয় একটুখানি আলোচনাটা দরকার নাকি? আমি ঠিক সেই জায়গাটাতে আমি আসবো, অরিন্দমের কাছে আসবো। আমি তার আগে আমি একটুখানি নীলাদ্রি কি বলছেন, অমলেন্দু কি বলছেন, জয়দেব কি বলছেন সেটা একটু শুনে আসি, তারপর আসবো অরিন্দমের কাছে। নীলাদ্রি। না শান্তম, এই যে নেতারা দল ছাড়ছেন কেন, তার একটা ট্রেলার আমরা দেখেছি 3 রাজ্যের নির্বাচনে। জয়দেবদা বারবার বললেন না, ওই টোটাল ভোট বিজেপির থেকে কংগ্রেস বেশি, ওটা তেলেঙ্গানা ধরে, তেলেঙ্গানা বাদ দিলে কংগ্রেস অনেক পিছিয়ে। এই 3টে রাজ্যের নির্বাচন চোখে আঙুল দিয়ে হিন্দি বলায় দেখিয়ে দিয়েছে কংগ্রেস কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ছে। এটা খুব স্পষ্ট, জলের মতো স্পষ্ট, এবং এটা আঁচ করেই নেতারা দল ছাড়তে শুরু করেছিলেন এবং এখনো সেই প্রক্রিয়া চলতে থাকছে। 2 নম্বর কথা হচ্ছে, বহু মানুষ মনে করছেন যাত্রা অনেক ধরনের হয়, তো রাহুল গান্ধীর এই যাত্রাটা অনেকটা অন্তর্জলী যাত্রার মতো। হিন্দু ধর্মে অনেক ধরনের যাত্রা হয়, এটা ওই অন্তর্জলীর যাত্রার মতো, কংগ্রেসের শেষ যাত্রা। তা শেষ যাত্রায় অনেকেই সঙ্গী হতে চান না, কারণ রাহুল গান্ধী কি বলছেন মণিপুরে, মানুষের কথা শুনে আমরা পথ ঠিক করব, মানুষের কথা শুনে আমরা রাস্তা ঠিক করব। কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ সম্ভবত এমন নেতাকে দেখতে চান যিনি তাদের পথ দেখাবেন, তাদের পথ দেখাতে বলবেন না। অর্থাৎ এটা একটা ইঙ্গিত করছে রাহুল গান্ধী জানেন না পথটা কি, মানুষের কথা শুনে তিনি পথটা খুঁজে পাবেন। কিন্তু নরেন্দ্র মোদী অন্যদিকে পথ দেখাচ্ছেন ভারতবর্ষকে একটু উন্নত দেশ করে তোলার। এই দুজনের মধ্যে যে কনফিডেন্সের ডিফারেন্স, আত্মবিশ্বাসের ডিফারেন্স, সেটাই সম্ভবত ফারাক করে দিচ্ছে নেতা এবং জনগণের। কিন্তু কেউ কেউ এরকমটাও বলতে শুরু করেছেন যে এখনো পর্যন্ত, সেই 2014 সাল থেকে এখনো পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেননি, মানুষের কথা শুনেছেন কিনা সেটা জানা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের
প্রধানমন্ত্রী, এবং সেই জায়গাতে হয়তো তাদের সঙ্গে কথা বলেছেন, না কিন্তু মন কি না না বাতটা মানুষ তার কথা শুনেছে, প্রত্যেক মাসের শেষ মানুষ রবিবার তার কথা শুনেছে ইনভেরিয়েবলি সেটা আসছে। অন্তত বলা যায়। রাইট। মানুষ তার আমি কথা ঠিক শুনেছে, সেই এইটুকু জায়গা বলা থেকে যায়। যাচ্ছি, মানে মানুষ কি সেই রকম নেতাকে চান যিনি নিজের কথা শোনাবেন, পথ দেখাবেন, নাকি মানুষ কোন পথটা দেখতে চাইছেন সেটা শুনবেন যে নেতা তাকে পছন্দ করবেন বেশি? অমলেন্দু দত্ত, হ্যাঁ, শুনতে পাচ্ছি? হ্যাঁ, শান্তনদা, বলুন বলুন। হ্যাঁ। আপনাদের যেটা প্রশ্ন যে এই 11-12 জন যে বরিষ্ঠ নেতা এবং প্রমিনেন্ট যারা ভারতবর্ষে রাজনীতিতে মানে যাদের প্রমিনেন্ট নেতা বলা যায়, তারা যে ছেড়েছেন, তার কারণ একটাই, আমি প্রথম উত্তরেও বলেছি যে মোদিজির আহ্বান কংগ্রেস মুক্ত ভারত এটা হতে যাচ্ছে। তো আজকে এই যে নেতারা কংগ্রেস ছাড়ার আর একটা কারণ হচ্ছে কি, যে আপনি জানেন এই যে অটল সেতু যে আমাদের উদ্বোধন হলো, মিলিন্দ দেওরা কি মুম্বাইয়ের লোক? মুম্বাই যে অটল সেতু হলো, সেটা এই যে একটা সেতুতে এতগুলো তার লেগেছে যেটা পৃথিবীকে দুবার ঘোরানো যাবে, মানে পৃথিবীকে দুবার পাক খাওয়ালেও সেই তারের সংখ্যা কম হবে, এত ওয়্যার লেগেছে। তো এই যে উন্নয়ন, এই যে পরিকল্পনা, এই যে ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে, আমাদের কবিগুরুর কথায় জগৎ সবে আবার শ্রেষ্ঠ আসন লবে আমাদের দেশ, এই যে কথাটা, এটা ভারতবর্ষের সাধারণ মানুষ বুঝে গেছেন যে ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসনে যাওয়ার দিশা পেয়ে গেছে, এবং দিশা বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীর হাত ধরে পেয়েছে, এবং এটা হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে। আজকে আমরা সকাল থেকে উঠে সূর্য প্রণাম করি, আর আমাদের ইসরোর পাঠানো যন্ত্র কি করছে, সূর্য প্রণাম কাছ থেকে করছে। আমরা 15 লক্ষ কোটি কিলোমিটার কাছ থেকে সূর্যকে প্রণাম করছি, আদিত্য প্রণাম করছে সূর্যকে প্রতিদিন। তো এই যে সূর্যের কাছে পৌঁছে যাচ্ছে, চাঁদে শিব পৌঁছে গেছে, চাঁদে আপনারা জানেন চাঁদে শিব শক্তি আছে, হ্যাঁ, রাম মন্দির হচ্ছে, এই যে উন্নয়ন, এই উন্নয়নের সাথে আর সাধারণ মানুষ আসছে, কংগ্রেস নেতারা আর দূরে কেন থাকবে? তারাও আসবে, তার জন্য আসছে। বেশ, আমি জয়দেব ঘরের কাছ থেকেও একটুখানি জানতে চাইবো, যেটা এটা কি কংগ্রেসের কাছে একটা অশনি সংকেত বলে মনে হচ্ছে? আর সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় তুলে দিয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই জায়গা থেকেই আমি আপনার কাছে এই প্রশ্নটাও রাখবো জয়দেব, যে সেই নেতাকে আমরা চাই যিনি নিজের মনের কথা বলবেন, নাকি সেই নেতাকে আমরা চাইবো যিনি মানুষের মনের কথা শুনবেন? জয়দেব। কপটের ছলের অভাব হয় না, তাহলে তো জন উং কিং একনায়কতন্ত্র, আমরা তাকেই মেনে নেবো যে তিনি যেভাবে তার দেশের সবাইকে পথ দেখায়, তাহলে সেইভাবেই মোদি দেখাচ্ছেন আর কি। মোদি যা দেখাবেন ভারতবাসীকে তাই দেখতে হবেন। এটা নীলাদ্রিদার কথার মাধ্যমে প্রচ্ছন্ন হুমকি যে ভারতবর্ষে মোদির পূজা হবে, মোদির বন্দনা হবে, কারণ মোদি রামকে হাত ধরে তার ঘরে পাঠায়, ঘর দেয়, রামকে ঘর দেয় মোদি, এবং দেশবাসীকে ঘর দেয় মোদি। তার মানে মোদি রামের থেকেও বড়, রামের কাঁধের থেকেও মোদির কাঁধ বড়, রামকে আঙুল ধরে মন্দিরে ঢোকায় মোদি। ওই জন্য মোদির পুজো হবে, এবং মোদি যা বলবে, যে পথ দেখাবে, সেই পথই ভারতকে দেখতে হবে, চাও না চাও, নো অল্টারনেটিভ, দ্যাট ইজ কম্পালশন, তোমাকে দেখতে হবে। আর গণতন্ত্র বলে সবারটা শুনে সবার মতন করে দেশকে চালাতে হবে। গণতন্ত্র বলে মানুষের মতন তুমি চালাও, তুমি সেবক হও, তুমি ডিকটেটর হয়েও না। কিন্তু এখানে নীলাদ্রি বাবুর ভার্সনে বোঝা যাচ্ছে যে মোদি মুখে বলে সেবক, অন্তরে ডিকটেটর, অর্থাৎ মুখে রাম হাত মে ছুরি, এই ব্যাপারটা আর কি মোদি খুব ভালো রপ্ত করতে পেরেছে। এবারে একটা আপনাদের খুব পরিষ্কার করে কথা বলি, রাহুল গান্ধী যা করছে কাদের জন্য করছে? ভারতবর্ষের মানুষের জন্য করছে। ভারতবর্ষের সব মানুষ কি মোদিকে চায়? এখনো 37% সরকার, বাকি কিন্তু মোদিকে বাকি ভারতবর্ষ চায় না, দাক্ষিণাত্য চায় না, পূর্ব চায় না, ওড়িশা চায় না, তেলেঙ্গানা চায় না। তো বিভিন্ন রাজ্যে তো বিরোধী দলগুলো রয়েছে। এবারে মোদি যেটা প্রমাণ করতে চাইছে, যেন মোদিময় ভারত, সবাই মোদিকে ভালোবাসছে, কারণ প্রধান বিরোধী দল কংগ্রেসকে যদি অ্যাটাক করা যায়, বাকি আঞ্চলিক দলগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। কারণ বিরোধী রাজনীতিকে শেষ করায় সিদ্ধহস্ত নরেন্দ্র দামোদর দাস মোদি গুজরাটে 15 বছরের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। এ ব্যাপারে নো ডাউট। গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হবে, সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে কি করে এড়িয়ে সংবিধান বিরোধী কাজ করতে হবে, এবং দেশের মধ্যে আমি বুঝলাম
বিরোধী আমি বুঝলাম, মেশিনারিকে কিন্তু কিভাবে কে কিন্তু হত্যা জয়দেব, করতে হবে কিন্তু এটা জয়দেব, মোদি জানে। কিন্তু কিন্তু জয়দেব, মানুষ শেষ কথা বলে, আজ নয় তো কাল মানুষ রাইট অতিষ্ঠ রাইট হলে রাইট, আমি একদম শুরুতেই মানুষ বলেছিলাম, অল্টারনেটিভ বেছে নেবে। আমি একদম শুরুতেই বলেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যাই হোক না কেন এই মুহূর্তে অ্যাবসলিউট মেজরিটির দিকে হেঁটে চলেছে বিজেপি, এইরকম দাবি বিজেপির নেতৃত্বের তরফ থেকে বারংবার বলা হচ্ছে। কিন্তু সেই 543-এর মধ্যে যদি 543টি আসনই বিজেপি পেয়ে যায়, তাহলে যে ভারতের গণতন্ত্রের ঠিক কি অবস্থা হবে সেটা আমরা জানি না, সেরকমটা আমরা দেখিও নি কখনো আজ জনগণ পর্যন্ত ঠিক স্বাধীনতার করবে, পর জনগণ থেকে। যদি মনে আমি করে জনগণ তাই জনগণ দেবে। জনগণ একদম, আমি সেই হ্যাঁ, জনগণের জনগণ সঙ্গে চাইলে আমি 543 এ আমি 543। আমি এক মিনিট, আমি ঠিক সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গেও তো আমরা বলি আমি ঠিক 42 সেই জায়গা থেকে 42। একটু অরিন্দমের কথা শুনতে চাইবো, কারণ না না শান্তম, আমার হিসেব হচ্ছে বিজেপি 415 থেকে 425টা পেতে চলেছে, বেশ। এনডিএ না, প্রায় না, 450 আমি 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 পাবে। প্রায় মাসখানেক আগে 400 প্লাস বলেছিলেন, আমি সেই ডেটটাকে লিখে রেখে দিয়েছি। আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু এই না, মুহূর্তে আমি একটু এস্টিমেটটা আরো বেড়েছে বেশ আমি একটু বর্তমান পরিস্থিতিতে আমি একটু আমার মতে। অরিন্দমের কাছে যাব। সেটা হচ্ছে যে সেই প্রশ্নটা রইল, এক, অশনি সংকেত; দুই, যে নেতা মানুষকে মনের কথা শোনাবেন, নাকি যে নেতা মানুষের মনের কথা শুনতে চান, কোন নেতা বেশি জনপ্রিয়, কোন নেতা বেশি ভায়াবল, সুবিধাজনক দেশের পক্ষে, সেই প্রশ্নটা এসে আমরা আটকে গিয়েছি। অরিন্দম। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি নীলাদ্রিদার অমলেন্দুদার দুটো কথাকে একটু ডিফার করব। শিওর। তাদের কথা আমার মুখে বসানোর চেষ্টা করা হয়েছে। আমি কখনো বলিনি যে উনি আইডিওলজির ওপর ভিত্তি করে গেছেন ইত্যাদি ইত্যাদি, আমি এই কথাটা বলিনি। আমি বলেছি মিলিন্দ দেওরা নিজে বলেছেন যে কংগ্রেস আর শিবসেনার আইডিওলজি এক নয়, এটা আমিও মেনে চলি। কিন্তু উনি এই কথাটা বলার পাশাপাশি এটা বলছেন যে যদি এই দুটো দল যাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স এতটা বেশি, তারা যদি একসাথে ভোটের ভিত্তিতে আসতে পারে, জোটের জায়গায় আসতে পারে, তাহলে সেটা কিরম আইডিওলজি। আমি সেই জায়গা থেকেই এই প্রশ্নটা তুলেছিলাম যে উনি যেখানে আইডিওলজির কথা বলছেন, উনি যেখানে অমলেন্দুদার কথা ধরেই বলছি, ওনার পরিবার, উনি প্রায় 20 বছর ধরে জাতীয় কংগ্রেসকে দিয়েছেন, জাতীয় কংগ্রেসের আইডিওলজিকে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন শিবসেনায় যাচ্ছেন তখন সেটাও আইডিওলজিক্যাল একটা ফেলিওর, এক নম্বর। দুই নম্বর অমলেন্দুদা বললেন যে রামের বিরোধিতা করা। দেখুন, রামের বিরোধিতা বা রাম মন্দিরের বিরোধিতাটা কেবলমাত্র আমরা করছি না, আমরা বলতে চাইছি যে এই রামকে, এই রাম জন্মভূমি অযোধ্যা এবং রাম মন্দিরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে, এবং আমরা এর প্রতিবাদ করেছি। আর কেবল জাতীয় কংগ্রেস দল হিসেবে নয়, ভারতবর্ষের হিন্দু ধর্মের অন্যতম প্রতিষ্ঠিত সংস্থা তারা পর্যন্ত একই কথা বলেছেন। কাজেই তাদেরকেও এখন যদি হুম হুম। না, আমার মনে হচ্ছে যোগাযোগের কোনো সমস্যা হয়েছে অরিন্দম ওর শুনতে পাচ্ছেন কি? অরিন্দম, বক্তব্যটা শেষ হলো না। হ্যাঁ অরিন্দম। হ্যাঁ, যে প্রতিষ্ঠিত হিন্দু ধর্মের যে সংস্থাগুলো তারাও কিন্তু এর বিরোধিতা করেছে। এবার তাদেরকেও যদি হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে, তাহলে আমাদের বলার কিছু থাকে না। তৃতীয়ত, তুমি যেই প্রশ্নটা করলে, আমি আবারও বলছি, দুটো অ্যাসপেক্ট সম্পূর্ণ আলাদা। ভোটের বাজারে কি হবে সেটা না হয় আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে আলোচনা করব, কিন্তু আজকের দিনে যেটা, দেখো, এটা তো তোমরাও বলেছো যে আমরা সবাই দেখেছি, আমরা সবাই শুনেছি 2014-র আগে যে কেটলি হাতে করে চা বিক্রি করতাম, তার জন্য আমি গরিব মানুষের কথাটা, তাদের যন্ত্রণার কথাটা বুঝতে পারবো। এবার দেখতে একেবারে দেখতে নিচে পড়ে থাকা, পিছনে পড়ে থাকা মানুষের কেটলি করে যেই সমস্ত মানুষ চা বিক্রি করে তাদের কথা ভুলে গিয়ে সেই সমস্ত ব্যবসায়ী যারা কোটি কোটি টাকা এই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বিদেশে পালিয়ে চলে যান, নরেন্দ্র মোদী তাদের কথা বুঝছেন। আর আমাদের নেতা রাহুল গান্ধী বলছেন যে আমরা আপনাদের কথা বুঝতে চাই, আপনাদের কথা শুনে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো বুঝতে চাই। এটা তো খুব সত্যি কথা। রাহুল গান্ধী যেই পরিবারে বড় হয়েছেন, ওনাকে সত্যি বাজারে গিয়ে জিনিসপত্র বিক্রি করতে হয়নি, ওনাকে গিয়ে সত্যি ট্রাক মেরামত করতে হয়নি। উনি সেই জায়গাগুলোতেও যাওয়ার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকটা সেক্টরের সমস্যার কথা বোঝার চেষ্টা করছেন। আর সবচেয়ে বড় কথা, শান্তমদা, তুমি যেটা বলছিলে যে হ্যাঁ সত্যি, যে ওই তোমার গল্পের রাজার মতো তার যদি 12-14 জন পারিষদই থাকতো এবং তারা তাদের মধ্যে যদি
এই এরম করে 12-14 জন চলে যেত তাহলে অসুবিধাটা হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পার্ষদদের মধ্যে এখনো হাজার হাজার কার্যকর্তা রয়েছে। তাদের মধ্যে আমাদের আলকা লাম্বার থেকে ধরে কানহাইয়া কুমার থেকে ধরে সচিন পাইলট থেকে ধরে সেই রকম যুব মুখ যেমন রয়েছে, বয়োজ্যেষ্ঠ নেতৃত্বরা রাইট, রয়েছে, রাইট, এবং রাইট। সর্বোপরি হাজার হাজার কার্যকর্তা রয়েছে যারা এই জাতীয় কংগ্রেসকে আবার সাধারণ মানুষের পক্ষে নিয়ে দাঁড় করিয়ে আবার জাতীয় কংগ্রেসকে তার গৌরবময় মুহূর্তে এনে দেবে। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার আমার কথা আমার নয়। আমার একটা যারা খুব বলছেন, পপুলার যারা বারবার করে বলছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমার একটা খুব পপুলার গানের কথা মনে পড়ে যাচ্ছে। গল্প দিয়ে শুরু করেছিলাম, গান দিয়ে শেষের পর্বটা শুরু করি। সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর একটা বিখ্যাত গান, এভাবেও ফিরে আসা যায়, মনে আছে নিশ্চয়ই। তো এভাবে ফিরে আসা যায় কিনা সেটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু একটা ছবি, মানে এই গতকালের যে ঘটনাটা মিলিত দেওয়ার ছেড়ে যাওয়া, তারপরেই ঘুরতে শুরু করেছে সমাজ মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে ইউপিএ 2 জামানা, সেই সময় মিলিন্দ দেওরা, আরপিএন সিং, জিতিন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সচিন পাইলট, এই 5 জনের একটা হালকা মেজাজে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, এরকম একটা ছবি। সেই ছবিটা ইতিমধ্যে ঘুরতে শুরু করে দিয়েছে। আমরা ভেবেইছিলাম যে অশোক গেহলোটের সঙ্গে গোলমালে হয়তো রাজস্থানের ভোটের আগেই সচিন পাইলট ছেড়ে দিয়ে চলে যাবেন হয়তো কংগ্রেস, কিন্তু সচিন পাইলট এখনো পর্যন্ত আছেন। রাহুল গান্ধী যে বিমানটি তৈরি করেছিলেন তরুণ ব্রিগেডকে নিয়ে, সেই বিমানের পাইলট এখনো পর্যন্ত বর্তমানে, এরকমটা বলা যেতেই পারে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে তরুণ ব্রিগেড, সেই তরুণ ব্রিগেড তাদের কিন্তু একটা পারিবারিক রাজনৈতিক সূত্র রয়েছে, মাথায় রাখতে হবে। এই পারিবারিক রাজনৈতিক সূত্র, অর্থাৎ যাদেরকে আমরা হয়তো একটুখানি আড়ালে, হয়তো টেলিভিশনের পর্দায় নয়, হয়তো গ্রিন রুমে গিয়ে বলি প্যারাসুট নেতা, প্যারাসুট মন্ত্রী, ঠিক সেই রকমটাই। অর্থাৎ তাদেরকে মাটি থেকে খেটে ওপরে উঠে আসতে হয়নি। একটু আগে অরিন্দম যেরকমটা বলছিলেন যে বাজারের ব্যাগ হাতে কোনোদিন রাহুল গান্ধী বাজারে গিয়ে দাঁড়াননি, ঠিক সেই রকমভাবেই সচিন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ, আরপিএন সিং কিংবা মিলিন্দ দেওরারাও কোনোদিন বাজারের ব্যাগ হাতে হয়তো বাজারে গিয়ে দাঁড়াননি, হয়তো লাইন দিয়ে রেশন তোলেননি, হয়তো কেন, নিশ্চিতভাবেই বলা যেতে পারে। কারণ অনেকটাই পিতৃভাগ্য, মাতৃভাগ্য। আর এই জায়গার থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আবার একটা নতুন ব্রিগেড তৈরি করা, নেতৃত্ব দেওয়া এবং সর্বোপরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করা এবং সেই সঙ্গে সঙ্গে আঞ্চলিক দলগুলিকে একজোট করে রাখা, এটা বেশ একটা কঠিন টাস্ক হয়ে যাচ্ছে না? আমি ঠিক সেই জায়গাটা থেকে একটুখানি শুরু করতে চাইবো, 1 মিনিট করে, আনইন্টারাপ্টেড, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। শান্তন, দেখুন, বিভিন্ন নেতার বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থাকে। জওহরলাল নেহেরু তো এই ধরনের একটা অ্যারিস্টোক্রেটিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, কিন্তু তার কিন্তু জনসংযোগে কোনো অসুবিধা হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত একটি বিত্তবান এবং শিক্ষিত পরিবার থেকে এসেছিলেন, তারও জনসংযোগে, জনপ্রিয়তায়, মানুষের সাথে কানেক্ট করায় কোনো অসুবিধা হয়নি। আসলে একই পরিবারে জন্মালে মানুষ যে একই রকম হবে, জেনেটিক্স অন্তত সে কথা বলে না বলেই জওহরলাল নেহরুর পরিবারে ইন্দিরা গান্ধী এসেছিলেন, যে ইন্দিরা গান্ধী গণতন্ত্রের পূজারী নেহরুর উত্তরসূরি হিসেবে ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছিলেন। সুতরাং একই পরিবার থেকে বিভিন্ন ধরনের মানুষ আসতে পারেন। রাহুল গান্ধী সেরকম একজন মানুষ। রাহুল গান্ধীর যোগ্যতা একমাত্র হচ্ছে তিনি সোনিয়া গান্ধীর পুত্র, এবং সেই সূত্রে কংগ্রেসের নেতৃত্ব তিনি পেয়েছেন কিছুদিন আগে। এখন নেতা আছেন কিনা স্পষ্ট নয়। আর এই যাত্রাটা আপনি বললেন না এভাবেও ফিরে আসা যায়, আমি আবার উল্টো ভাবে এটাকে ভাবছিলাম, মানে আপনি মনে করিয়ে দিলেন, ভালো কথা, এভাবেও চলে যাওয়া যায়। মানে এভাবে যে কংগ্রেস ভারত ছেড়ে চলে যাবে, মানে কংগ্রেস, গান্ধীজি একদিন দাবি তুলেছিলেন না, ব্রিটিশ ইংরেজ ভারত ছাড়ো, এখন বোধহয় ভারতবাসীরা কোথাও দাবি তুলছে কংগ্রেস ভারত ছাড়ো, এবং সেটাই প্রতিফলিত হয় সর্বত্র। ভারতবাসীরা বলছেন কিনা, কিন্তু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি ঠিক সেই জায়গাটা থেকে একটু আমিও ভারতবাসী। আমি অরিন্দমের কাছে যাবো 1 মিনিটের জন্য। 1 মিনিট আনইন্টারাপ্টেড। নীলাদ্রিদার হাইপোথেটিক্যাল বক্তব্যের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যদি সেটাই হতো তাহলে যেই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজও জাতীয় কংগ্রেসকে বিশ্বাস করে, জাতীয় কংগ্রেসের আদর্শ কেবল নয়, জাতীয় কংগ্রেসের তো বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের শরিকও যারা হয়েছে তারা প্রত্যেকেই চান জাতীয় কংগ্রেস রয়েছে, ওর জন্যই জাতীয় কংগ্রেসের ভোটের বাজারেও, হ্যাঁ হয়তো আমাদের আসন কম হতে পারে, আমরা করতে পারি, কিন্তু হেরে যেতে পারি কোনো না কোনো রাজ্যে,
দেশে, কিন্তু তারপরেও যে সমস্ত মানুষরা আমাদের চাইছেন তারা কিন্তু ভারতবর্ষের বুকে গরু ছাগল কেউ নয়। তারাই জাতীয় কংগ্রেসকে একটা সময় ফিরিয়ে এনেছিল, জাতীয় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল। জাতীয় কংগ্রেস তো এই দুর্দিন বরাবর দেখেছে, রাজ্যের বুকে দেশের বুকে বরাবর দেখেছে, কিন্তু কিন্তু লড়াই থেকে হারিয়ে যায়নি। আর লড়াই থেকে হারিয়ে যায়নি বলেই জাতীয় কংগ্রেস বারবার করে ফিরে এসছে। আমি অমলেন্দুদার একটা ছোট্ট কথা বলবো। অমলেন্দুদা বলছিল যে বিজেপি নেতার থেকে নেতা তৈরি করে। আমি দুটো রাজ্যের উদাহরণ দেবো আমাদের পার্শ্ববর্তী। একটা হচ্ছে আসাম, জাতীয় কংগ্রেসের নেতা বিজেপিতে গেছে, মুখ্যমন্ত্রী হয়েছে। পশ্চিমবঙ্গ, তৃণমূলের নেতা বিজেপিতে গেছে, প্রধান বিরোধী দল হয়েছে। এরপরেও যদি অমলেন্দু দ্বারা বলেন যে বিজেপির অন্য দলের থেকে লোক ভাঙানোর দরকার পড়ে না, বিজেপি কার্যকর্তার থেকে নেতা তৈরি করে, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো ভাবের ঘরে চুরি করা ছাড়া আর কিছু না। আর হ্যাঁ, এটাও ঠিক যে বিজেপির দ্বারা অ্যাসাইন হয়েও এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে, সে কথা পরে অন্য কোনো সময় হবে। গত 10 বছরের মধ্যে, অর্থাৎ 2014 থেকে 2024, এই সময়ের মধ্যে কারা কারা কংগ্রেস থেকে কোন কোন দলে গিয়েছেন স্টলওয়ার্ট নেতারা, সেই তালিকাটা খুব শিগগিরই তৈরি হয়ে যাবে এবং সেটাও হয়তো আমরাই প্রকাশ করব অবশ্যই আপনাদের সামনে, মানে দর্শকদের সামনে তো বটেই, এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সামনে। আমি অমলেন্দুর কাছে যাব, কিন্তু বিষয়টা হচ্ছে যে সত্যি সত্যি এভাবেও কি ফিরে আসা যায়, যে কাজটা শুরু করেছেন রাহুল গান্ধী? এভাবে আর ফিরে আসা যায় না। তার উত্তর সাধারণ মানুষ দিয়েছেন। এই যাত্রা, প্রথম যাত্রার বেশি দায়িত্ব নিয়েছিল রাজস্থান আর মধ্যপ্রদেশ, এইসব জায়গায় বেশি দায়িত্ব নিয়ে যাত্রা করেছিলেন। ওই যাত্রায় মানুষ বুঝিয়ে দিয়েছে এইভাবে আর ফিরে আসা যায় না। আর দ্বিতীয় যাত্রা থেকে কি হবে না, পূর্ব থেকে পশ্চিমের দিকে তিনি যাচ্ছেন। আগে উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে গেছিলেন। এই পূর্ব থেকে পশ্চিমে যে যাচ্ছেন, পূর্ব থেকে পশ্চিমে কি হয়, পূর্ব দিকে সূর্য ওঠেন, যে সূর্যের কাছে আদিত্য গিয়ে প্রণাম করছে মোদিজির নেতৃত্বে, আর সেই পূর্ব দিক থেকে উনি যাচ্ছেন পশ্চিমে, তো অস্ত হওয়ার লক্ষণ। এতো জ্যোতিষ আছে, আপনি জানেন তো, একটা জ্যোতিষ চর্চা ধর্ম রামের বিরোধী, ওই জন্য পূর্ব দিকে শুরু, পশ্চিমে অস্ত চলে যাবে একেবারে। না, জ্যোতিষ শাস্ত্র আছে না, ভারতবর্ষের পুরনো শাস্ত্র তো ওটা, ওটাই আর কি। পূর্বে সূর্য উঠে আর পশ্চিমে সূর্য অস্ত যায়, আমরা সবাই জানি, এটাই জগতের নিয়ম। কংগ্রেসের অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার যাত্রা। সময় শেষ, কিন্তু পূর্ব দিক থেকে যাত্রা শুরু করছেন, তার মানে রাহুল গান্ধীর ক্ষেত্রে সূর্যোদয় হচ্ছে কিনা সেইটাও অনেকে প্রশ্ন তুলতে আরম্ভ করবেন তাহলে। হ্যাঁ, নীলাদ্রি কি বলছিলেন? আমি বলছিলাম অন্তর্জলি যাত্রা বোধহয় পূর্ব থেকে পশ্চিমে হয়, আসলে উদয় থেকে অস্তে যাচ্ছেন, তো সেই জন্য পূর্ব থেকে খুব সিম্বলিক। আমি সেই জন্যই রাহুল গান্ধীর প্রতি সমবেদনা জানাই। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, আমি তো জ্যোতিষ শাস্ত্র জানি না। আপনারা যদি দেখেন পৃথিবীর ঘোরাটা ওইভাবেই হয়, সেই কারণেই আপনাদের মনে হয় মানে সেতে যে সূর্যটা উল্টো দিকে ঘুরছে, তেমনটা তো নয়, পৃথিবীটা উল্টো দিকে ঘোরে। আর সেই অনুযায়ী পৃথিবী যেরকম ভাবে ঘোরে, সাধারণ মানুষ যেরকম ভাবে ঘোরে, ঠিক সেরকম ভাবেই ঘোরাটা হচ্ছে। এটা আপনি দেখতে পারবেন, এটা বুঝতেও পারবেন যে সাধারণ মানুষ যা চাইছে সেই অনুযায়ী জাতীয় কংগ্রেস রিফর্ম হবে। এবং আমি জয়দেব ঘরের কাছে যাবো 1 মিনিটের জন্য, আনইন্টারাপ্টেড। জয়দেব, 40 বছরের মধ্যে বেকারত্ব চরমে, যদি এটা সত্যি হয় এভাবেও ফিরে আসা যায়। যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে প্রোডাকশন ডিপস 46% সত্যি হয়, তাহলে এভাবেও ফিরে আসা যায়। অভদ্র না, যদি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখতে হয়, এভাবেও ফিরে আসা যায়। কংগ্রেস যে কাজটি করছে ভারতের আত্মাকে রক্ষা করার কাজ করছে। বেকারদের চাকরির জন্য অগ্নিপথ প্রকল্পকে সমর্থন করছে না। তারা চাইছে যে যুবকদের সেনাবাহিনীতে ভর্তির জন্য অগ্নিপথ প্রকল্প বাতিল হোক। তারা চাইছে যে প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং এ শুধুমাত্র পুঁজিপতিদের করাল গ্রাস থেকে মুক্ত করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বাণিজ্যকে ছড়িয়ে দিতে, অর্থাৎ বিকেন্দ্রীকরণের কথা বলছে। তারা সরকারি চাকরির কথা বলছে। তারা মূল্যবৃদ্ধির বিরোধিতা করছে এবং মূল্যবৃদ্ধির জন্য তেল সমেত সমস্ত যে আজকে আমাদের মানে বেঁচে থাকার জন্য আটা, চাল, গম, ময়দা, তারও মুদ্রাস্ফীতি হয়েছে। অথচ আমাদের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ডিপস করছে 46%। চারিদিকে অরাজকতা ভরে গেছে, রাজনৈতিক দাঙ্গা ছেড়ে দিন, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা বেড়ে গেছে। মানুষের হাতে কাজ নেই, অন্ন নেই, বস্ত্র
নেই, বাসস্থান নেই, চারিদিকে মানুষ বেকারত্বের জ্বালায় জ্বলছে, মূল্যবৃদ্ধির দাবানলে মধ্যবিত্ত মরছে, এবং মোদির অপশাসনের জন্য চারিদিকে বিভাজনের দাবানল জ্বলছে, এবং কাল কেউটেরা চারিদিকে দেশকে ভাঙার চক্রান্ত করছে। এবং ভারতবর্ষের যে আত্মা, সেই আত্মা নিজে ডুকরে বেশ, কাঁদছে। বেশ, তাকে বেশ। যদি বাঁচাতে হয়, কংগ্রেসকে এভাবেও ফিরে আসা যায়, কারণ কংগ্রেসকে ফিরে আসতে হবে ভারতবাসীর জন্য, ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার জন্য, ভারতবর্ষের সংবিধানের জন্য, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য কংগ্রেসকে প্রয়োজন, বেশ, রাহুল কংগ্রেসের গান্ধীও জন্য সেরকমটাই কংগ্রেসকে বলছেন। প্রয়োজন নয়। রাহুল গান্ধীও সেরকমটাই বলছেন যে ভারত সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক অন্যায়ের মধ্যে দিয়ে চলেছে এবং সেই কারণেই অন্যায়ের নিদর্শনগুলো তুলে ধরা, মানুষের কথা শোনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে মানুষের কথা শোনা হবে বেশি, বলা হবে কম। অনেকে আবার বলতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর মতন নেতার মোকাবিলায় কম কথা বলে বাজিমাত করা যাবে কি, সেটা নিয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে। কিন্তু আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। প্রশ্নগুলো রয়ে গেল, সেই প্রশ্নের উত্তর পেতে হয়তো কিছুটা সময় লাগবে। অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ অমলেন্দু দত্ত এবং অনেক ধন্যবাদ অরিন্দম গোস্বামীকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি দুটো বিষয় বলবো। রাহুল গান্ধীর যে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, অর্থাৎ ভারত জোড়ো যাত্রা 2.0 এরকমভাবে বলা যেতে পারে। তো এই যে যাত্রা, সেই যাত্রাটির দুটি অ্যাসপেক্ট রয়েছে। একটা হচ্ছে ভৌগোলিক, আগের বার হয়েছিল দক্ষিণ থেকে উত্তর, এবার হচ্ছে পূর্ব থেকে পশ্চিম। অর্থাৎ একটি ম্যাপ, মানে ভারতবর্ষের যে ম্যাপটি, সেই ম্যাপটিকে যদি সামনে রাখা যায় তাহলে সেরকমটাই অন্তত মনে হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে পুরো ভারতের বিভিন্ন অংশগুলোকে, হয়তো তাও কিছু কিছু অংশ বাদ থেকে যাবে, কিন্তু তবুও যতটা পারা যায় যোগাযোগ করবার, সংযোগ তৈরি করবার চেষ্টা করছেন রাহুল গান্ধী, চেষ্টা করছে ভারতের জাতীয় কংগ্রেস। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে, সেই পশ্চিমবঙ্গেও এবার এই ভারত জোড়ো ন্যায়যাত্রা আসবে। আর দ্বিতীয়ত বিষয়টিকে যদি একটুখানি রাজনৈতিকভাবে দেখতে হয়, তাহলে যাত্রাটি শুরু হয়েছে কোথা থেকে? মণিপুর থেকে। যে মণিপুরে একবারের জন্য, বারংবার বলার পরও, বারংবার দাবি জানানোর পরও একবারের জন্য প্রধানমন্ত্রী পা রাখেননি। বিরোধীদের দাবি, সেই কারণেই বিরোধীরা সেরকমটাই মনে করছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেস শুরু করলো মণিপুর থেকে, যাবে মহারাষ্ট্র তাক, অর্থাৎ মহারাষ্ট্র পর্যন্ত। সুতরাং এই যাত্রার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই 66 দিনের যে যাত্রা, তার মধ্যে বাসে মোহব্বত কি দোকান নিয়ে বেরিয়েছেন রাহুল গান্ধী। সেই মোহব্বত কি দোকান মানুষকে, মানুষের ভালোবাসাকে, মোহব্বতকে কতটা কাছে আনতে পারে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। যেমন সেই সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা শুধুমাত্র ভালোবাসাতেই পর্যবেসিত হবে, নাকি সেই ভালোবাসা ভোট বাক্সে প্রভাব ফেলবে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।